হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছ তোমরা? জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তুহিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা আমাদের স্লাইডটা দেখাচ্ছি। আজকে অপারেশন রিসার্চের আমাদের দ্বিতীয় ক্লাসটি। আমাদের প্রথম চ্যাপ্টারটি ছিল যে বেসিক, ওখানে আমরা সিমপ্লেক্স মেথডের উপরে ক্লাস নিয়েছি। সিমপ্লেক্স মেথড এবং আমাদের সিমপ্লেক্স মেথডে ওখানে ডুয়ালিটির উপরে আমরা ক্লাস দিয়েছি। আজকের ক্লাসটি হবে, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেম এন্ড অ্যাসাইনমেন্ট প্রবলেম। এই চ্যাপ্টারটি আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য যে এই চ্যাপ্টার থেকে আমাদের কমপক্ষে বড় দুইটি ছোট দুইটি, অর্থাৎ বড় দুটি হলো 10 10 20 আর ছোট দুইটি হলো 5 5 10, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 30 নম্বরের প্রশ্ন আমাদের আসতে পারে। সেই জন্য এই চ্যাপ্টারটিতে আমাদের গুরুত্বটা একটু বেশি থাকবে এবং এই চ্যাপ্টারে আমাদের ক্লাসও বেশি থাকবে। ওকে, এখন ট্রান্সপোর্টেশন প্রবলেমটা আসলে কি? আমাদের অপটিমাইজেশন টেকনিক, যেটা অর্থাৎ অপারেশন রিসার্চের আরেক নাম হচ্ছে অপটিমাইজেশন টেকনিক। এটার কাজটি হচ্ছে যে যদি আমি ট্রান্সপোর্টের ক্ষেত্রে তাহলে সময় এবং দূরত্ব কম, খরচ কমাবো। আমি যদি এটা নেটওয়ার্কের ক্ষেত্রে করি তাহলে শর্টেস্ট রুট আমি বাইর করব। আমি যদি এটা সিমপ্লেক্স মেথডে করি তাহলে ফিজিবল সলিউশনটা আমি বের করব। আমি যদি এটা অ্যাসাইনমেন্টে যাই তখন আমি কর্মনিয়োগ যেটা, সেক্ষেত্রে আমি স্বল্প সংখ্যক কর্মী দিয়ে অধিক সংখ্যক কাজ আমি কিভাবে আদায় করব। এই টেকনিক গুলোই বেসিক্যালি অপারেশন রিসার্চে করা হয়। তার একটি গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো ট্রান্সপোর্টেশনের প্রবলেমের ভিতরে আমরা একটু যাই, কি লেখা আছে এখানে দেখো। আমাদের এই চ্যাপ্টারটিতে আমরা দুটি ভাগে ভাগ করেছি। চ্যাপ্টার 2 এর এই অংশ, চ্যাপ্টারটির নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন এন্ড অ্যাসাইনমেন্ট প্রবলেমস। আর ট্রান্সপোর্টেশন প্রবলেম হচ্ছে যে দি ট্রান্সপোর্টেশন থিওরি or transport theory is the study of optimal transportation or allocation of resource. আমাদের এখানে ছোট একটা প্রশ্ন আসতে পারে যে the French mathematician Gaspard Monge formalized this problem in 1781. 1781 সালে major advances were made by field during World War II by Soviet mathematician and economist. এটা একবার ক্যান্ট্রোভিচ, লিওনিড ক্যান্ট্রোভিচ, এবং এই জন্য ট্রান্সপোর্টেশন মডেলকে তাদের দুইজনের নাম মিলে মোনস ক্যান্ট্রোভিচ ট্রান্সপোর্টেশন প্রবলেম বলে। আমি এখানে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়েছি। যদি আমরা বলতে চাই, আর এই ট্রান্সপোর্টেশন প্রবলেম এটি মূলত একটি ইকোনমিক্সের একটি টার্ম। ইকোনমিক ছাড়াও এই ট্রান্সপোর্টেশন দা ম্যানেজমেন্টে এবং ইন্ডাস্ট্রিয়াল আর্টসে এটি পড়ানো হয়। বেসিক্যালি এটা ইন্ডাস্ট্রিয়াল আর্টসের একটি বিষয়। তো যাই হোক, ট্রান্সপোর্টেশন আমরা একটা ছোট ডেফিনিশন দিচ্ছি। দেখো, এ ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ এ প্রবলেম দ্যাট ইনভলভস টু ট্রান্সপোর্ট গুডস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। ট্রান্সপোর্ট গুডস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, উৎস থেকে গন্তব্যে মালামাল বহনের পদ্ধতিটাকেই বা সংক্রান্ত সমস্যাকে বলা হয় ট্রান্সপোর্টেশন প্রবলেম। These types of problem emphasize with least cost and shortest route. অর্থাৎ ট্রান্সপোর্টেশনের ভিত্তিটা হলো আমাকে যেতে হবে স্বল্পতম দূরত্বে এবং স্বল্পতম খরচে। স্বল্পতম দূরত্বে এবং স্বল্পতম খরচে আমাকে যেতে হবে। এরপরে দেখো আমাদের নেক্সট স্লাইডটাতে আমরা একটা প্রবলেমের স্ট্রাকচার দেখাচ্ছি। দেখো, লেট দেয়ার বি এম সোর্সের, যাকে আমরা অরিজিন বলি, O1 O2 ডট ডট ওয়াই ডট ডট ওএম আর দি এন্ড ডেস্টিনেশন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ডেস্টিনেশন থেকে আমার অরিজিন থেকে, সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে। তো অনেক স্যার এটাকে এসও লেখে, আমরা ও লিখেছি অরিজিন হিসাবে। তুমি যদি সোর্সের কারণে S1 S2 লেখো, SD লিখলে বেটার, তাহলে সোর্স টু ডেস্টিনেশন মনে রাখা সহজ। হায়ার দি কোয়ান্টিটি ইজ অ্যাভেলেবল সাপ্লাই ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। তোমরা এইটা এখানে এই সংজ্ঞাটিও বলতে পারবা যে সোর্স থেকে ডেস্টিনেশনে মালামাল পরিবহনের জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটাই হলো যেই সমস্যায় আলোচনা করা হয় সেই সমস্যাকে বলা হয় ট্রান্সপোর্টেশন প্রবলেম। আচ্ছা, তো
ট্রান্সপোর্টেশন প্রবলেমের আমরা এখানে একটা স্ট্রাকচার দেখালাম। লেট আস মেক অ্যান অ্যাজাম্পশন i equal to 0 to m, ai equal to m equal to j equal to 0 to n bj। একটা হচ্ছে ai এবং bj, এটা একটা ইকুয়েশন 1 দিলাম। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার আছে। ওকে ওকে, আচ্ছা আমাদের আরো একজন জয়েন করলো, কে জানো? ধন্যবাদ সবাইকে। তোমরা ক্লাসগুলো বাকিরা যারা কারেন্টের কারণে জয়েন করতে পারো না, তারাও আশা করি পরবর্তীতে ক্লাসগুলো দেখে নেবে, আমরা সময় মতো। আর ভালো কমেন্ট করবে তোমরা, কারণ প্রশ্ন যদি কোনো ভুল থাকে, আমি চেষ্টা করছি এগুলো বলে দেওয়ার জন্য। যারা ক্লাসটা শুনছো সেখানে আমি বারবার অ্যাড্রেস করে দিচ্ছি যে ভুল হতেই পারে, কারণ এখানে আমি এত পাকা না টাইপে, তারপরেও চেষ্টা করেছি নির্ভুল করার জন্য। যাই হোক, এখানে আমরা লিখেছি যে ট্রান্সপোর্টেশনে দুই ধরনের প্রবলেম থাকে, একটা হচ্ছে ব্যালেন্স প্রবলেম আর একটা হচ্ছে আনব্যালেন্সড প্রবলেম। ব্যালেন্স প্রবলেমের ক্ষেত্রে এআই এবং বিজে সমান হবে। মানে এআই এবং বিজে এটা একটা ফর্মুলা, এইটা আসলে বোঝা যাচ্ছে না, আমরা পরবর্তীতে মডেল দেখাবো। এমনি মনে রাখার জন্য যদি 1 নাম্বার প্রশ্ন আসে, তুমি তো আর ওই মডেল দেখাতে পারবা না, কারণ আমরা একটু পরে যাচ্ছি। দেখো এখানে একটা মডেল আছে, তো 1 নাম্বারের জন্য তোমাকে এত বড় মডেল দেখানো যাবে না, তোমাকে দেখাতে হবে এটা। 1 নাম্বার প্রশ্ন যদি আসে হোয়াট ইজ কল্ড ব্যালেন্স প্রবলেম, তখন তুমি বলবা ইফ দিস ইজ দ্য ফর্মুলেশন অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম, দেন i equal to 0 to m ai and j equal to 0 to n bj. If these are equal, then the problem is called balance problem. If not equal, then the problem is called unbalanced problem. Is called unbalanced problem. তো এখানে হচ্ছে যে আমাদের ব্যালেন্স প্রবলেম এবং আনব্যালেন্স প্রবলেমের, আমি এখানে একটু নিচে যাচ্ছি, এখানে স্ট্রাকচার দেখো। এটা এটা এই আমি সবচেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যে টিচার এগুলো করেছেন। আর সবাই জানো আমরা গুগল মামার মারফতে এই জিনিসগুলো আমরা পেয়েছি, আমি গুগল থেকে নিয়েছি। নিশ্চয় কোনো স্যার করেছে, এত সুন্দর করে ছবি আমি আঁকতে পারবো না, আমার পক্ষে আঁকা সম্ভব না। আমরা গুগল থেকে ছবিগুলো নিয়েছি, তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে। তো যাই হোক, ট্রান্সপোর্টেশন প্রবলেমের নাম্বার অফ সাপ্লাই এন্ড ডিমান্ড, আমাদের নাম্বার অফ সাপ্লাইকে আমরা সাধারণত এস লিখি, আর ডিমান্ড ওই যে একটু আগে আমি যেটা অরিজিন লিখেছি, আমরা একটু যদি ব্যাকে যাই, আমাদের এই যে এখানে আমরা অরিজিন লিখেছি, এখানে আসলে এস লিখবা তোমরা পরীক্ষার সময়, তাহলে ভালো হবে। এক এক বইতে এক একটা লিখেছে, তো আমি তাৎক্ষণিকভাবে কোন বই থেকে লিখেছি, যাই হোক ওখানে এস লিখেছি। তাহলে এখানে নাম্বার অফ ট্রান্সপোর্টেশন, এখানে ব্যালেন্স প্রবলেম এবং আনব্যালেন্স প্রবলেম, প্রবলেমটা দুই ধরনের আছে। একটা হচ্ছে ব্যালেন্সড এর সাপ্লাই এবং ডিমান্ড সমান হবে, এস মানে সাপ্লাই, ডি হচ্ছে ডিমান্ড। এস এবং ডি যদি সমান হয় তাহলে এটাকে হবে ব্যালেন্স বলবো। আর সাপ্লাই এবং ডিমান্ড যদি সমান না হয়, ধরো আমার মাল লাগবে, আমার ডিমান্ড আছে 50 টন, আমি দিতে পারছি 40 টন, তাহলে আমার এখানে এসটা, সাপ্লাইটা আমার লেস হয়ে যাচ্ছে, ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে। সিমিলারলি উল্টাটা হতে পারে। তো ব্যালেন্স প্রবলেমে আমাদের এস এবং ডি সমান হবে, আর আনব্যালেন্সড প্রবলেমে এস এবং ডি অসমান হবে। সেক্ষেত্রে ইট মে বি এস গ্রেটার দেন ডি হতে পারে, অথবা এস লেস দেন ডি হতে পারে। এটা হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশন টাইপ। যদি তোমাদের 1 নাম্বার প্রশ্ন আসতে পারে যে ট্রান্সপোর্টেশন টাইপ অফ ট্রান্সপোর্টেশন, তখন তুমি বলবা যে ট্রান্সপোর্টেশন প্রবলেম দুই প্রকার, একটা হচ্ছে ব্যালেন্সড আর একটা আনব্যালেন্সড। বাংলাতে বললে বলতে হবে, আমি তাৎক্ষণিক বাংলাটা বলতে পারছি না। একটা হলো কি ভারসাম্য আর একটা অভারসাম্য। অথবা তুমি আরো সহজ বলতে পারবো, ট্রান্সপোর্টেশন প্রবলেমে যদি রো এবং কলাম সমান হয় তবে তাকে বলবো ব্যালেন্সড, আর যদি রো এবং কলাম অসমান হয় তবে তাকে বলো আনব্যালেন্সড। এটা আমরা আরো সহজে দিতে পারি। আমরা স্ট্রাকচার দেখাও, এই যে দেখো এখানে এগুলা সব ছবি আমি গুগল থেকে নিয়েছি, কোন একজন টিচার, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। এখানে হচ্ছে যে দেখো ডেস্টিনেশন, এটা হলো সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, এটা হলো আমাদের সোর্সে থাকে আমার ডিমান্ড, আর এখানে থাকে আমার সাপ্লাই। এখানে দেখো আমি সাপ্লাই দিয়েছি কত, সাপ্লাই দিয়েছি 20, 15, 40, 75, আর আমার ডিমান্ডও ছিল 75 বিভিন্ন স্টেশনে। এটা হলো 1, 2, 3টা ডেস্টিনেশন, আর এটা হলো এবিসি সোর্স থেকে। ধরো ডেস্টিনেশন হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আর সোর্স হলো মনে করো যে ঢাকার 3টি এরিয়া, সাউথ, নর্থ অথবা ধানমন্ডি, এইভাবে আমরা বলতে পারি আর কি। ঢাকার 3টি এরিয়া থেকে মনে করো 3টা জায়গাতে আমার সোর্সে, আমার এখানে সাপ্লাই এবং ডিমান্ড। সহজ কথা, সাপ্লাই এবং ডিমান্ড যদি সমান থাকে তাহলে ব্যালেন্স প্রবলেম।
আর যদি না থাকে তাহলে আনব্যালেন্স প্রবলেম। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যেতে চাই। নেক্সট স্লাইডটি আমরা দেখাচ্ছি আনব্যালেন্স প্রবলেম কাকে বলে। যে আনব্যালেন্স প্রবলেম দেখো, আমার এখানে সাপ্লাই আছে 65 আর ডিমান্ড আছে 60, সো দিস ইজ আনব্যালেন্স প্রবলেম। আমাদেরকে পরীক্ষার হলে যখন প্রশ্নটি আসবে তখন আমাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে প্রবলেমটি ব্যালেন্স এবং আনব্যালেন্সড কিনা এটা আমাকে এক নজরে দেখতে হবে। এটা দেখার পরে এখন যদি ব্যালেন্স থাকে তাহলে ওকে আমি অঙ্ক শুরু করতে পারবো, আর যদি আনব্যালেন্সড থাকে তাকে কিন্তু ব্যালেন্সড করতে হবে। এবং সে ব্যালেন্সড করার পদ্ধতিটা আমরা কিভাবে দেখবো, দেখো ব্যালেন্সড আমরা কিভাবে করবো সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি। ব্যালেন্সড আমরা কিভাবে করবো দেখো। আচ্ছা, ব্যালেন্স প্রবলেম হচ্ছে যে আমাদের ব্যালেন্স প্রবলেমে যাচ্ছি আমরা, হাউ টু ব্যালেন্স এন্ড আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমরা কিভাবে যেটা আনব্যালেন্সড আছে, এই যে এটা কিন্তু এটাকে আমরা ব্যালেন্সড করে ফেলেছি। ব্যালেন্সড করে ফেলেছি কেন, কিভাবে করেছি দেখো। এখানে আমার এখানে ছিল কত 65, তো 65 থেকে আমার এইদিকে ছিল এইদিকে আমি একটু পিছনে যাই, আমার এইটা ছিল 65, এটা ছিল 65, সাপ্লাই ছিল 65 আর ডিমান্ড ছিল 60। তাহলে এখানে দেখো, এখানে আমরা একটা ডামি আনতে হবে, এটাকে ডামি কলাম বলে। এটা ডামি কলাম একটা আনতে হবে, এই যে একটা ডামি কলাম আনছি, এই যে এটার নাম ডামি ডেস্টিনেশন। অর্থাৎ যদি আমার ডেস্টিনেশনে সাপ্লাই যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডেস্টিনেশনটা আমার কলামে আনতে হবে। আর যদি আমার ডিমান্ডটা যদি কম থাকে তাহলে ডেস্টিনেশনটা অর্থাৎ ডামিটা আমার রোতে আনতে হবে। এটা আমাকে মনে রাখলে হবে। তাহলে আমি এখানে এই যে এটা হচ্ছে এখন 3 করে ফেললাম। এখানে একটা ডামি কলাম নিয়ে আসলাম, ডামি ডেস্টিনেশন নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে 5 আমি অ্যাসাইন করে দিলাম, এখানে 5 অ্যাসাইন করে দিলাম। তো 5 যখন অ্যাসাইন করে দিলাম তখন আমার এটা ব্যালেন্স প্রবলেম হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, এটা ব্যালেন্স প্রবলেম হয়ে গেছে। তো এখানে আমাদের ব্যালেন্স প্রবলেম। তাহলে আমরা যেটা শিখলাম যে আমরা একটু ব্যাকে যাচ্ছি, আমাদের টোটাল হচ্ছে আনব্যালেন্সড এর জন্য এটা হলো ইকুয়েশন, আর এটা হলো ব্যালেন্সড এর জন্য ইকুয়েশন, এটা হলো আনব্যালেন্সড এর জন্য ইকুয়েশন। আর এটা ব্যালেন্স প্রবলেম, এটা হচ্ছে আনব্যালেন্স প্রবলেম। আনব্যালেন্স প্রবলেমে ব্যালেন্স করার জন্য অতিরিক্ত যেখানে কম আছে, এখানে আছে 65, এখানে আছে 60, তো আমার ডেস্টিনেশনে একটা রো আনতে হবে। এই যে ডেস্টিনেশনে একটা রো আনলাম এবং সেখানে 5 একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, ডিমান্ড দিয়ে দিলাম, তখন দুটো আমার সমান হয়ে গেল। এবং এটা দিয়ে এরপরে আমাদের কাজটা শুরু করতাম। তাহলে আমরা স্ট্রাকচার শিখলাম, টেবিলটা শিখলাম, ব্যালেন্সড আনব্যালেন্সড শিখলাম, কিভাবে ব্যালেন্সড করতে হয় সেটাও শিখলাম। কারণ ব্যালেন্সড না করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা করা যাবে না, আমাদের অঙ্ক করার সময় ব্যালেন্সড করতে হবে। এখন আমরা যে স্লাইডটি দেখাচ্ছি সেটি হচ্ছে সলিউশন অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। এই সমস্যা ট্রান্সপোর্টেশন প্রবলেম তো আমাকে পরীক্ষার হলে বলে দিবে যে ট্রান্সপোর্টেশন প্রবলেমটি সমাধান করো, আমার খুব বুঝতে হবে না এটা কি ট্রান্সপোর্টেশন প্রবলেম না অ্যাসাইনমেন্ট প্রবলেম। প্রশ্নেই বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকে, আর যদি বলা না থাকে তাহলে অঙ্কের ধরন দেখলে আমি বুঝে যাব যে আমি কি বের করতে হবে। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে আমাদের প্রশ্নে বলা আছে যে সলভ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখন কোন ভাবে আমরা করব, দেয়ার আর বেসিক্যালি 3 মেইন স্টেপস। সরি, এখানে হলো সলিউশন অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম, কিভাবে সলভ করতে হবে। তো সে সলভ করার জন্য 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে ফর্মুলেশন অফ ট্রান্সপোর্টেশন মডেল ইন এলপিপি, তাকে এলপিপির মাধ্যমে আমরা রূপান্তর করব। রূপান্তর করার পরে এলপিপি প্রবলেম তো আমরা সলভ জানি, এলপিপি কিভাবে সলভ করতে হয় সেটা আমরা আগের লেকচারে বলেছি, তোমরা ওই লেকচারটা যারা দেখো নাই তারা আশা করি দেখে নেবে। এরপর ফাইন্ড দ্য বেসিক ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশনটা আমাকে বের করতে হবে। তারপরে সেই সলিউশনটা অপটিমাল কিনা। আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের শুরুতে আমরা যে কথাটা বলেছি সেটি হচ্ছে যে আমাদের লিস্ট কস্ট এবং কস্ট হতে হবে লিস্ট, এবং ডিস্টেন্স রুট হতে হবে শর্ট। হ্যাঁ, তো ডিস্টেন্সও আমার শর্ট হতে হবে, শর্ট রুট হতে হবে, কস্ট মিনিমাম হতে হবে। তো সেই জন্য আমাকে অপটিমালিটি টেস্ট চেক করতে হবে যে আমার কস্টটা অপটিমাল কিনা, মানে মিনিমাম কিনা। আচ্ছা, হাউ টু ফাইন্ড ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। প্রথম স্টেপ যে এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল, আমাদেরকে সলিউশনটা প্রথমে মডেল করতে, মডেল ওরা দিয়ে দিবে। আর যদি না দিয়ে দেয়, প্রশ্ন থাকে
তাহলে প্রশ্ন থেকে কিভাবে মডেল করতে হয় সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফাইন্ড এ বেসিক ফিজিবল সলিউশন, এটা আমাদের প্রথম কাজ। এখন এটা কিভাবে আমি বের করব, হাউ টু ফাইন্ড এ বেসিক ফিজিবল সলিউশন, এটার জন্য কতগুলো নিয়ম আছে দেখো। আমরা এখানে কয়টা নিয়ম দিয়েছি, একটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার রুল, একটা হচ্ছে রো মিনিমা মেথড, আর একটা হচ্ছে কলাম মিনিমা মেথড, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স মিনিমা মেথড, এটাকে আবার লিস্ট কস্ট মেথড বলে, আর একটা হলো ভোগলস অ্যাপ্রক্সিমেশন মেথড বা ভ্যান মেথড বা পেনাল্টি মেথড। তো আমরা তোমাদেরকে যে জিনিসটা পড়াতে চাই সেটি হচ্ছে যে নর্থ ওয়েস্ট কর্নার রুলে অবশ্যই একটা অঙ্ক করবে, তারপরে রো মিনিমাতে একটা করবে, কলাম মিনিমাতে একটা করবে, ম্যাট্রিক্স মিনিমা অর্থাৎ লিস্ট কস্ট মেথডে একটা অঙ্ক করবে, আর ভোগলস অ্যাপ্রক্সিমেশন মেথডেও একটা অঙ্ক করবে। আর যারা মনে করো স্যার এত অঙ্ক করলে তো আর আমরা এখন পারবো না, তাদের জন্য একটা উপদেশ হলো নর্থ ওয়েস্ট কর্নার রুল, ম্যাট্রিক্স মিনিমা মেথড এবং ভোগল মেথড। কারণ যদি উল্লেখ থাকে যে অমুক নিয়মে করো, তাহলে অবশ্যই তারা বলবে যে নর্থ ওয়েস্ট কর্নার রুল অথবা ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড, এই দুটো মেথডেই সাধারণত বলা থাকে। সুতরাং এই দুটি মেথড আমি বলবো যে ভেরি 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 ইম্পর্টেন্ট, নর্থ ওয়েস্ট কর্নার রুল এবং ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড, এই দুটি মেথড আমাদের খুব ভালোভাবে আশা করি তোমরা করবে, এটা বাদ দেওয়া যাবে না। এখানে আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। Determine an initial basic feasible solution of the following transportation problem by Northwest Corner Rule. এখানে আমি ইচ্ছা করে বলে দিয়েছি যে এটা Northwest Corner Rule বোঝানোর জন্য আমি বলে দিয়েছি, তোমার পরীক্ষা হলে এটা বলবে না Determine an initial basic feasible solution of the following transportation problem, জাস্ট এটা বলবে। তো এটা বলার পরে তুমি কি করবে, এটা বলার পরে এরপরে তুমি Northwest Corner করতে পারো, ভোগলস অ্যাপ্রোপ্রিয়েশন মেথডও করতে পারো, যে মেথডটা তোমার কাছে কমফোর্ট ফিল করো তুমি সেই মেথডে করবে। তো আমরা সাধারণত এই মেথডটা এটা সবচেয়ে সহজ। এখন আমাকে যেটা বুঝতে হবে, প্রথমে বুঝতে হবে নর্থ ওয়েস্ট কর্নার রুল। আমরা যখন মানচিত্র বিবেচনা করি তাহলে উপরের দিকে, এই যে উপর দিকে হচ্ছে কি উত্তর, আর বাম দিকে হচ্ছে পশ্চিম। ভালো করে দেখো, এটা উত্তর এটা পশ্চিম, তার মানে নর্থ ওয়েস্ট কর্নার রুলে আমাকে অ্যাসাইনমেন্ট শুরু করতে হবে এখান থেকে। কোথায় থেকে? O1 D1 সেল থেকে অ্যাসাইনমেন্ট শুরু করতে হবে। আমি আবার বলছি নর্থ ওয়েস্ট, নর্থ মানে আমি যদি এখানে একটা অ্যারো আঁকতাম, আমি আসলে নেক্সট স্লাইডে ওই অ্যারোটা এখানে আমি বসাই দিব, আমরা সময় পাইনি, যাই হোক তাড়াহুড়া করতে হয়েছে। এদিকে হচ্ছে উত্তর আর এদিকে হচ্ছে পশ্চিম। তো নর্থ ওয়েস্ট কর্নার রুল যখন, তখন আমার অ্যাসাইনমেন্টটা শুরু হবে এখান থেকে, এই 4 নাম্বার আমার 4 যেখানে আছে সেখানে, অর্থাৎ O1 D1 সেল থেকে। আমরা কি লিখেছি একটু একটু নিচে যাই, দেখো। এই যে নর্থ ওয়েস্ট কর্নার রুল, allocation should be started from X11 সেল। এই যে এটার নাম হচ্ছে X11 সেল, এটা হচ্ছে X11। আমি লাল দিয়ে রাখছি, লাল দিয়ে রাখছি যে X1, এখানে আমি অ্যালটমেন্ট দিয়েছি। এখানে স্টেপটা কি? স্টেপ 1 হচ্ছে যে ইন অ্যালোকেশন অফ X11 আমাকে দেখতে হবে ওখানে, এখানে আমি একটা কাহিনী লিখে দিয়েছি। এটা আমাদের পরীক্ষার হলে তুমি ইচ্ছা করলে বলবা যে নর্থ ওয়েস্ট কর্নার রুলে উত্তর পশ্চিম কোণের থেকে অ্যাসাইনমেন্ট শুরু করতে হবে, স্টার্ট করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাকে সাপ্লাই এবং ডিমান্ড দেখতে হবে। এখানে আমার ক্যাপাসিটি আছে, প্রশ্ন ক্যাপাসিটি দেয়া আছে, এটা হলো মানে আমার সাপ্লাই আর কি। আমার ওয়্যার হাউসের মনে করো ক্যাপাসিটি আছে এটা, আর আমার সাপ্লাই আছে 12। তাহলে 12 এবং 4 এই দুটোর মধ্যে, 12 এবং 4 এর মধ্যে, 12 এবং এখানে 4 আসছে, এখানে তো 16 হওয়ার কথা। এই যে এটা 16 ছিল ক্যাপাসিটি, দেখছো একটা ভুল হয়ে গেল। এইখানে দেখো তুমি, এখানে হচ্ছে আমার এখান থেকে আমি অ্যালোকেশন শুরু করতে হবে। এখানে আমার আছে 16 আর এখানে আছে 12। আমি লিখেছি কি দেখো তো, আমি এখানে লিখেছি কি স্টেপ 1 এ এই যে 16 এবং 12 লিখেছি, অর্থাৎ এটা 4 না, এটা 4 ওই অবশিষ্টটা রয়ে গেছে, এখানে 16 লেখা ছিল, এটা ভুল হয়ে গেছে, এখানে 16 হবে, 4 এর জায়গায় 16 হবে। এগুলো আমরা হাত দিয়ে করলে ভালো হতো আর কি, কেটে কেটে লেখা যেত। তো এখানে আমরা লিখেছি, এখানে ছিল আমার 16 আর এখানে ছিল 12। দেখো 16 আর 12 এর মধ্যে মিনিমাম হচ্ছে কত? 12। দ্যাট ইজ 12 will be allocated in X11 cell. So column 1 is
স্যাচুরেটেড, এটাকে বলা হয় ফুলফিল বলা হয়, স্যাটিসফাইড বলে, স্যাচুরেটেড বলে। অর্থাৎ আমরা বলবো যে 1 নং সারি এবং 1 নং কলামের ডিমান্ড হচ্ছে 12 আর সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে 16। 4 না, 4 হলো আমি ওই রিডিউস করে লিখেছি, এই যে এখানে 12 দিয়েছি না, 12 লেখার পরে এখানে 4 দিয়েছি, কিন্তু আমাকে এই পাতাতে যেতে হবে, এখানে যেতে হবে। এই যে দেখো এখানে হচ্ছে আমার 12 আর এখানে হচ্ছে 16। তো 12 এবং 16-র মধ্যে মিনিমাম হচ্ছে 12, তাহলে আমাকে এখানে অ্যালটমেন্ট দিতে হবে 12। দেখো আমরা অ্যালটমেন্ট 12 দিয়েছি, তাহলে আর এখানে আর কিছু নেই, তাই ক্রস দিয়ে দিয়েছি। আর এখানে 16, এখানে 12 চলে গেলে ওই যে 16 ছিল আগের স্লাইডে, এই যে 16, 12 যেহেতু অ্যাসাইন করা হয়েছে আর 4 আছে, ওই যে রিমেনিংটা আমি এখানে লিখেছি। ওকে, এখন নর্থ ওয়েস্ট কর্নার রুল কোনটা? এখন তো এটা তো আমার এইটা শেষ হয়ে গেল, তাহলে এখন নর্থ ওয়েস্ট হবে এইটা। স্টেপ 2 দেখো, স্টেপ 2 তে দেখো সেকেন্ড অ্যালোকেশন উইল বি ফ্রম 1 to, এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। আমরা এই পিছনের লেভেলে আগেরটাতে যাই, তাহলে এখানে আছে 4, ও এই জন্যই লিখেছি না 12, এটা 16, এটা 4ই হবে। এখানে হচ্ছে কত, আমার হচ্ছে 4 আর এখানে হচ্ছে 14। এখানে দেখো তো আমি কি লিখেছি, স্টেপ 2 কই, স্টেপ 2 এই যে 4 এবং 14, ঠিক আছে, এই যে 4 এবং 14, 4 এবং 14-র মধ্যে মিনিমাম হচ্ছে 4, তাহলে এই যে এখানে আমি 4 দেব, 4, তার মানে এখানে আর নাই, তাহলে এখানে আগে এই যে 14-র পরে 4 চলে গেছে, আর কত আছে, 10, 10 আছে, 10। আচ্ছা 10 থাকলে জি স্যার। এখন আসো থার্ড স্টেপে আসো। থার্ড স্টেপ হচ্ছে এইটা। তো থার্ড স্টেপে আমার 10 তো চলে গেল, থার্ড স্টেপে অ্যালোকেশনটা পরে আসবে। তাহলে এখানে যখন 10 আছে, এখানে আমার কত ছিল, পিছনের সারিতে যাও, এখানে ছিল 12, 12-র পরে 4 দিলাম, তারপর আরো 10 আছে আমার এখানে। এখন আমার নর্থ ওয়েস্ট কর্নার রুলে হলো এইটা হবে। তো এখানে আমার আছে কত, 10 আর 12, 10 এবং 12, এর ভিতরে 10 দিতে হবে আমার 6, দেখো এই যে এখানে 10 দিয়েছি, সুতরাং এটা স্যাটিসফাইড হয়ে গেছে। এখানে আরো 2 আছে, এখন এই 2 আর 9, সরি হ্যাঁ এই 2 আর 9, এটার মধ্যে মিনিমাম হবে কত, 2, তাহলে 2টা এই 4-এ যাবে। দেখো এই 2টা 4-এ গেছে। নেক্সট স্লাইডে আমি চলে গেলাম, তাহলে এইটাও স্যাটিসফাইড হয়ে গেছে। এখন এখানে আর আমার আছে 7, তো 7 হলে নর্থ ওয়েস্ট কর্নার হলে আমাকে এখন এখানে যেতে হবে। তো এখানে আমার 15 আর 7-এর মধ্যে মিনিমাম কত, 7, তাহলে এই 2 এর এই সেলে আমি 7 দেবো। দেখো এই যে এই সেলে আমি 7 দিয়েছি, 7 দেওয়ার পরে 7-এর 2 9, এটাও স্যাটিসফাইড হয়ে গেছে। এখন আর আমার এখানে 15 থেকে যখন 7 যায় তখন বাকি আছে কত, 8, তো 8 থাকলে এই যে 8টাই। ওকে, এটা বোধহয় ফাইনাল টেবিলটা। আচ্ছা এই ফাইনাল টেবিলটাই আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো তাহলে পরিষ্কার বোঝা যাবে। পরীক্ষার হলে কিন্তু তোমরা এই টেবিলটা করবে, কিন্তু স্টেপগুলো লিখে দেবে, কারণ এতগুলা টেবিল করতে পারবো না। এখানে দেখো আমি কয়টা টেবিল করেছি, এখানে এই হচ্ছে আমার প্রথম টেবিল। একটা টেবিল করা তো আমি তো কপি করেছি, তোমাদের পরীক্ষার হলে কপি করতে পারবে না, লিখতে হবে। তাহলে তুমি একটা বারই টেবিল লিখবা, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা, এই 5টা টেবিল করেছি। আমরা কখনোই 5টা টেবিল করবা না, এই একটা টেবিলে এই কাজটা করবা। এই প্রশ্নটা সুন্দর করে লিখবা, লিখার পর দেখো নর্থ ওয়েস্ট কর্নার হলে আমি এখান থেকে শুরু করবো অ্যালোকেশন। অ্যালোকেশন আমার এখানে আছে 12 আর 16, তাহলে 12 আর 16-র মধ্যে আমি 12 দিলাম, তাহলে আর 4 থাকলো। এখন এইটা হবে নেক্সট অ্যালোকেশন। এখানে 4 আর এখানে আছে 4 আর হইলো কত, 14, তো 4 আর 14-র মধ্যে আমি 4 দেব, আর থাকবে 10। তাহলে এখানে এই দুইটার মধ্যে 12 আর 10-এর মধ্যে হচ্ছে কত, 10, তাহলে আমি 10 দিলাম, তাহলে এটা স্যাটিসফাইড হয়ে গেল। এখানে আর 2 রইল। এখন আসো 2 আর 9-এর মধ্যে, 2 আর না, এখানে আছে কত, 2 ছিল, 2 আর 9-এর মধ্যে মিনিমাম হলো 2, তাহলে এখানে 2 দিলাম, আর এখানে 9 থেকে 2 গেলে হলো 7, তাহলে এই 7টা দিলে এটা অটোমেটিক্যালি 8 হয়ে যাবে। তাহলে 8 7 15। এখন দেখো অ্যালোকেশন, তোমরা এখানে বইতে বিভিন্ন দাগ দিয়ে দিয়েছে, তোমরা গোল চিহ্ন দিয়ে দিতে পারো বা এইভাবে দিতে পারো। আমি বোঝার সুবিধার্থে এটাকে রং করে দিয়েছি, আমি সুন্দর করে একেবারে কালার করে দিয়েছি। আমি ক্লাসটা শেষ করতে পারবো কিনা সেই চিন্তা আছে, অনেক সময় আছে আমাদের, সুবিধা নেই, একটু দ্রুতই বলছি, এত দ্রুত বলা লাগবে না। যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে, এখন আমার অ্যালোকেশন গুলো কোথায় কোথায় আছে দেখো, 12-তে আছে, 4-এ আছে, 10-এ আছে, এই যে সরি এটা হলো O1 D1 মানে X11, X12,
x22 x23 তারপরে x33 আর x34 এই পয়েন্টগুলোতে অ্যালোকেশন আছে। এখন রেজাল্টটা দেখো মুখোমুখি হয়ে যাবে 12 গুণন 4 আর 6 গুণন 4 10 গুণন 6 আর 2 গুণন 4 7 গুণন 2 8 গুণন 9 এটাই রেজাল্ট। কিন্তু এই তোমাদের যখন এই অপটিমাইজেশন টেকনিকে অর্থাৎ অপারেশন রিসার্চের টাইমটা খুব জরুরি। আমি যত সহজে এই টেবিলটা লিখছি পরীক্ষার হলে অত সহজে তুমি পারবে না। তো সুতরাং এখানে যে কথাগুলো আমি বলেছি নট নেসেসারি, এত কথা আমার বলার দরকার নাই। তুমি ডাইরেক্ট চলে আসবা যে এখানে আসার পরে সো দা কস্ট, অর্থাৎ এটা হলো বেসিক ফিজিবল সলিউশন। আমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের প্রথম কাজটি হচ্ছে বেসিক ফিজিবল সলিউশনটা বের করা। এরপরে দ্বিতীয় কাজটি হচ্ছে অপটিমালিটি টেস্ট, মানে এই সলিউশনটা অপটিমাল কিনা। এই অঙ্কে আমরা এটা বের করি না, এই অঙ্কে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন বলছে ডিটারমিন দ্য ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন প্রবলেম। জাস্ট আমরা এই অঙ্কটা এখানে কিন্তু শেষ। বেসিক ফিজিবল ইয়েতে এটা কি আমাদের এখানে এই যে অ্যালোকেশন, এই যে এখানেই শেষ আমাদের অঙ্ক, এটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে এইটা অ্যালোকেশনের পরে আবার গেল এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপের পরে। এখন এই যে দেখেন কি লিখছে, দি ভ্যালুজ অফ দ্য বেসিক ভেরিয়েবল x11 হচ্ছে 12। x11 12 কেন আমরা একটু এই যে x11 আমরা 12 দিয়েছি, 12 তে কত দিয়েছি এখানে 12, 12 তে হচ্ছে 4, দেখো 12 তে 4, এই যে 12 তে 4। সিমিলারলি 22 তে 10, 33 তে 2, 323 তে 33 তে 7, 34 এ 8। So the value of the non-basic variables are, এগুলা কিন্তু শূন্য। এগুলা হচ্ছে এখন এখান থেকে তুমি কিন্তু সংজ্ঞা বের করে ফেলবা যে বেসিক ভেরিয়েবল বলবা তুমি সেগুলোকে যেগুলোতে অ্যালোকেশন আছে, আর যেগুলোতে অ্যালোকেশন নাই সেগুলোকে বলে নন বেসিক ভেরিয়েবল। তাহলে আমরা ওই যে বেসিক ভেরিয়েবল এবং নন বেসিক ভেরিয়েবলের সংজ্ঞা আর শিখার দরকার নাই। তুমি বলবা দোজ এলিমেন্টস আর কল্ড বেসিক ভেরিয়েবল in which cell the assignment are given, অর্থাৎ যেই সমস্ত সেলগুলোতে অ্যাসাইনমেন্ট হয়েছে, অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে, এটাকে অ্যাসাইনমেন্ট বলে, ডিস্ট্রিবিউশন হয়েছে, অ্যালোকেশন হয়েছে, যে সমস্ত সেলগুলোতে অ্যালোকেশন হয়েছে সেগুলোকে আমরা বলবো বেসিক ভেরিয়েবল। আর যেই সমস্ত সেলগুলোতে অ্যালোকেশন হয় নাই সেগুলোকে বলবো আমরা নন বেসিক ভেরিয়েবল, সেগুলোকে বলবো আমরা নন বেসিক ভেরিয়েবল। তো বেসিক ভেরিয়েবল এবং নন বেসিক ভেরিয়েবলের বেসিক ভেরিয়েবল এবং নন বেসিক ভেরিয়েবল গুলো আমরা এখানে দেখে দেখে লিখলাম। এবারে x11 হচ্ছে যে 12, x12 হচ্ছে 4, তারপরে x22 হচ্ছে কত 10, এই যে 10, 23 হচ্ছে 2, এই যে 23 হচ্ছে 2, তারপরে এখানে হচ্ছে 33 হচ্ছে 7, এই যে 33 হচ্ছে 7, তারপরে 334 হচ্ছে 8, 34 হচ্ছে 8। আমরা ভুল করলাম কিনা একটু চেক করে দিলাম। এটা হচ্ছে the value of the basic variables are this। এরপর আসো the value of the non basic variables। নন বেসিক ভেরিয়েবল গুলো হচ্ছে যে আমার বাকিগুলো এই যে 1 1 আছে, 1 2 আছে তাহলে 1 3, 1 4, 2 2 আছে তাহলে 2 1, 2 3 আছে তাহলে 2 4, 3 1 নাই তাহলে 3 1, তারপর হচ্ছে 3 2 3 3 3 4। ওকে, আবার একটু চেক করে দেখো, এই যে 1 1 1 2, এই যে 1 3 1 4, তারপরে এই যে 2 1 2 2 2 3 2 4 3 1 3 2 3 3 3 4। আমাদের সব কয়টি মান আমার এখানে আসছে। নট নেসেসারি, আমরা ডাইরেক্ট এই লাইন লিখে দিব। এই যে আমি ওখানে যেটা বলেছি, এই যে দেখো হবে 4 12 48, 4 10 40, 6 10 60, 4 2 8, এই যে দেখো এই 48 24 60 8 আর 14 72, এই যে 7 2 14 আর 8 9 72। কি সময় একটু কমে গেছে, অসুবিধা নেই, আমরা শেষ করতে পারবো। আচ্ছা, তো তাহলে 8
নং 72, দেখো তো 8 নং 72। এই যে এখানে যদি আমি লিখতে ভুল লিখে থাকি, আশা করি যোগে ভুল নাই, লিখতে ভুল লিখতে পারি, আমাদের যোগে ভুল থাকার কথা না। তো এখানে আমাদের আজকের ক্লাসের আরো কয়েক মিনিট আছে, আমাদের সেই কয়েক মিনিটের ভিতরে আমরা পিছনে আবার একটু যাচ্ছি। আমাদের যদি আমরা বারবারই বলছি যে ট্রান্সপোর্টেশনের যে মেথড গুলো আছে, তোমরা নর্থ ওয়েস্ট কর্নার রুল, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড আর ম্যাট্রিক্স মিনিমাম মেথড, এগুলো আমাদের মাস্ট, এই নিয়মগুলো করতে হবে। আর আমরা এখানে আমরা যে স্লাইড গুলো দিব অপারেশন রিসার্চের, দেখবা যে আমাদের সবকটা স্লাইডেই আমি 15, 16, 17 চেষ্টা করেছি এই 3 বছরের প্রশ্নগুলো সলভ করার জন্য। এই 3 বছরের প্রশ্নগুলা সলভ যদি করতে পারি, তাহলে আমাদের আশা করা যাচ্ছে যে আমাদের ইয়ে হবে, এটা কি আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও আমরা যদি এখানে লেখাতে কোনো ভুল হয়ে থাকে, আমাদের সময় আছে এখনো 7-8 মিনিট আছে, যাই হোক সমস্যা নেই, তোমরা 2-1টা প্রশ্ন করতে পারো, কোনো স্লাইডের উপরে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর যদি কোনো নির্দিষ্ট স্লাইড প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, আর তা নাহলে আজকে এখন শেষ করে দিতে হবে। আমার মনে হচ্ছে আমার আর স্লাইড নেই, এইটার উপরে এটার উপরে আমরা শেষ করে দিতে পারবো। শেষ করে দিব? জি স্যার। আচ্ছা, তো তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।